হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার ওয়ানের যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে তোমাদের জন্য, সেটা হলো রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের উপাদানগুলো কী কী রয়েছে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার ওয়ানের টপিক। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে কলকাতা ইউনিভার্সিটি আন্ডারের সমস্ত স্টুডেন্টদের জন্য আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে, যে শুধুমাত্র ₹99 যদি তোমরা এখানে রেজিস্ট্রেশন করো, তাহলে বাকি মেজর বা মাইনর যেই কোর্স তোমরা পারচেস করো না কেন, সম্পূর্ণ কোর্স কিন্তু পুরোপুরি বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সুযোগটা নেওয়ার জন্য তোমরা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে, তো মেন টপিকটা শুরু করা যাক, যে রাষ্ট্র কাকে বলে এবং উপাদান সমূহ কী কী রয়েছে। আচ্ছা, তো স্টেট বা রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন বিখ্যাত ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি। ঠিক আছে, প্রথম তিনি এই যে স্টেট বা রাষ্ট্র কথাটি প্রথম ব্যবহার করেন তার বিখ্যাত যে গ্রন্থ রয়েছে দ্য প্রিন্স। ঠিক আছে, তো এই বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সে তিনি প্রথম রাষ্ট্র কথাটি ব্যবহার করেন, যেটা 1513 সালে তিনি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, সাধারণ অর্থে রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি। তো রাষ্ট্র বলতে আমরা সাধারণভাবে বুঝে থাকি যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে যখন কিছু সংখ্যক মানুষ একই সাথে বসবাস করে, ঠিক আছে, তখন আমরা সেটাকে রাষ্ট্র বলে থাকবো। আচ্ছা, অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো কয়েকটি পরিবার বা গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য হলো স্বাবলম্বী এবং পূর্ণাঙ্গ জীবন গড়ে তোলা। ঠিক আছে, তো অ্যারিস্টটল তিনি বলেছিলেন কি রাষ্ট্র হলো এমন কিছু পরিবার যারা একসাথে মিলেমিশে একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাস করবে এবং যারা স্বাবলম্বী এবং যাদের নিজের যে জীবনের যে সমস্ত জিনিসগুলো তাদের পাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাগুলো তারা সেখানে পূরণ করতে পারবে। ঠিক আছে, তো এটাকে আমরা অ্যারিস্টটলের সংজ্ঞা হিসেবে রাষ্ট্র বলে থাকি। নেক্সট, অধ্যাপক গার্নার তিনি রাষ্ট্র সম্পর্কে যে ধারণাটি ব্যক্ত করেছেন, তিনি সেটা হলো রাষ্ট্র হলো এমন এক কম বেশি বিপুল সংখ্যক জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। তো রাষ্ট্র হলো কম বা বেশি এমন জনসমষ্টি যেটার নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া হয়নি যে সর্বনিম্ন বা সর্বোচ্চ কত জনসমষ্টি হতে হবে। তো কিছু সংখ্যক জনসমষ্টি যেটা একটি নির্দিষ্ট ভূখণ্ডে যখন স্থায়ীভাবে বসবাস করবে। ঠিক আছে, তো যা বহিরাগত শক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় সম্পূর্ণ মুক্ত থাকবে, প্রায় মুক্ত বা সম্পূর্ণ মুক্ত থাকবে, বহিরাগত শক্তি যেন তাকে কোনোভাবেই প্রভাবিত করতে না পারে, এবং যার এমন একটি সুসংগঠিত সরকার আছে যা প্রতিটি জনগণের সিংহভাগ স্বাভাবিকভাবেই অনুগত। সিংহভাগ মানে বেশিরভাগ জনগণ, মানে যত সংখ্যক জনগণ থাকবে তার বেশিরভাগই জনগণ ওই সরকারের সমর্থনে বা আনুগত্য প্রকাশ করবে। ঠিক আছে, তাকে আমরা রাষ্ট্র বলে থাকবো, এটা অধ্যাপক গার্নারের হিসেবে। নেক্সট, রাষ্ট্রের মূল উপাদান সমূহ কি কি আছে। ঠিক আছে, উপাদানগুলো কি কি আছে, তো প্রথম যে উপাদানটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো জনসমষ্টি। তো প্রথম উপাদানটা হলো রাষ্ট্রের, যে একটি নির্দিষ্ট রাষ্ট্র গঠন করার জন্য সব থেকে জরুরি যে উপাদানটা আমাদের দরকার পড়বে সেটা হলো জনসমষ্টি।
রাষ্ট্র গঠনের প্রাথমিক শর্ত হলো মানুষ বা জনসমষ্টি। জনহীন কোনো মরুভূমি বা অরণ্য রাষ্ট্র হতে পারে না। তো যেখানে জমি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে কিন্তু সেখানে যদি কোনো মানুষ বসবাসই না করে তাহলে সেটাকে কিন্তু কখনো আমরা রাষ্ট্র বলবো না, ঠিক আছে। তবে একটি রাষ্ট্রের জনসংখ্যা ঠিক কত হওয়া উচিত তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। তো সর্বনিম্ন কত জনসংখ্যা বা সর্বোচ্চ কত জনসংখ্যা হওয়া উচিত এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। ভারতের মতো প্রায় 140 কোটি রাষ্ট্রের যেমন রয়েছে, তো ভারতের মতো যেমন রাষ্ট্র যেখানে 140 কোটি জনসংখ্যাও রয়েছে, তেমনই ভ্যাটিকান সিটি বলে একটা রাষ্ট্র রয়েছে যেখানে কয়েক হাজার মাত্র মানুষ নিয়ে সেটা কিন্তু একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। তবে জনসংখ্যা এমন হওয়া উচিত যা রাষ্ট্রের সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। এমন না যে যতটা সম্পদ রয়েছে রাষ্ট্রে তার থেকে ডবল বা আরও বেশি জনসংখ্যা রয়েছে, বা জনসংখ্যা সেই রাষ্ট্রের যে সম্পদ, রাষ্ট্রের সম্পদ তার থেকে অনেক কম, এতটাও হওয়া উচিত না। তো জনসংখ্যা এমন হতে হবে যেন সেই রাষ্ট্রের যে জাতীয় সম্পদ রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে, ঠিক আছে। নেক্সট যে উপাদানটি রয়েছে সেটা হলো নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা ভূখণ্ড। তো একটি রাষ্ট্র গঠন করার জন্য সব থেকে প্রধান যে উপাদানটি আমরা দেখলাম যেটা হলো জনসমষ্টি। তো সেই জনসমষ্টিকে একসাথে বসবাস করার জন্য যে জিনিসটার প্রয়োজন হয়ে থাকে সেটা হলো ভূখণ্ড বা নির্দিষ্ট ভূখণ্ড, ঠিক আছে। তো যাযাবর বা নির্দিষ্ট বাসস্থানহীন কোনো জনসমষ্টি রাষ্ট্র গঠন করতে পারে না। রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে তিনটা মেন শর্ত আমরা দেখতে পারবো। তো যাযাবর যারা শ্রেণী রয়েছে, ঠিক আছে, যারা একটা নির্দিষ্ট স্থানে দ্বারা স্থায়ীভাবে বসবাস করে না, তারা ক্রমাগত তাদের জায়গা পরিবর্তন করতে থাকে। তো এই ধরনের জনসমষ্টি নিয়ে কিন্তু কখনো রাষ্ট্র গড়ে ওঠে না, ঠিক আছে। তো রাষ্ট্র গড়ে তোলার জন্য একটি নির্দিষ্ট জনসমষ্টির সাথে সাথে নির্দিষ্ট ভূখণ্ডেরও দরকার পড়ে থাকে। তো তিনটি অংশ এখানে আমরা দেখব যে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে। এখানে প্রথমটা হলো স্থলভাগ, যেটা মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জ সমূহ নিয়ে গঠিত হবে নির্দিষ্ট স্থলভাগ। তারপরে কি জলভাগ, যে রাষ্ট্রের অভ্যন্তরে থাকা নদী, হ্রদ এবং সমুদ্রের উপকূলবর্তী সীমানা, সেই রাষ্ট্রের মধ্যে থাকা যতগুলো নদী রয়েছে, হ্রদ রয়েছে, ঠিক আছে, এবং উপকূলবর্তী যতগুলো সীমানা রয়েছে সমস্ত হলো সেই রাজ্যেরই অংশ হিসেবে ধরা হবে। আর তারপরে রয়েছে আকাশপথ। এটি স্থল এবং জলভাগের উপরে যেই আকাশ সীমানা রয়েছে সেই রাষ্ট্রের স্থলভাগ এবং জলভাগের উপরে যেই আকাশ সীমানাটা রয়েছে সেই আকাশ সীমানাটাই হবে ওই রাজ্যের বা ওই রাষ্ট্রের আকাশপথ হিসেবে আমরা বিবেচিত করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে উপাদানটি রয়েছে একটি রাষ্ট্রের সেটা হলো সরকার। সরকার হলো রাষ্ট্রের চালিকা শক্তি বা মূর্তপতি। কোনো একটি রাষ্ট্রকে সঠিকভাবে যদি পরিচালনা করতে হয়, ঠিক আছে, আইন শৃঙ্খলা সুসংবদ্ধভাবে যদি পরিচালনা করতে হয় তাহলে কিন্তু সরকারের দরকার পড়ে থাকে। রাষ্ট্র যদি একটি বিমূর্ত ধারণা হয় তবে সরকার হলো তার বাস্তব রূপ, মানে সরকারই সেই রাষ্ট্রের যে বিমূর্ত ধারণা সেটাকে বাস্তব রূপ প্রদান করতে পারে, ঠিক আছে। সরকারের মাধ্যমে রাষ্ট্র ইচ্ছা এবং আইন প্রকাশিত কার্যকর হয়। সরকার প্রধানত তিনটি বিভাগ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে আইন বিভাগ, একটা হলো শাসন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। তো এই তিনটা বিভাগ নিয়ে সরকার গঠিত হয় এবং একটি নির্দিষ্ট রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে এই তিনটি বিভাগেরই কিন্তু আমাদের দরকার পড়ে থাকে। আচ্ছা, নেক্সট রয়েছে যেটা লাস্ট উপাদান এখানে একটি রাষ্ট্রের, সেটা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে হলো যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত উপাদান, এটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে শক্তিশালী উপাদান, ঠিক আছে। একে রাষ্ট্রের প্রাণ বলা হয়ে থাকে। সার্বভৌম বলতে রাষ্ট্রের পরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়, ঠিক আছে। যে কোনো রাষ্ট্রের চরম ক্ষমতাকে বোঝানো হয় সার্বভৌমত্ব হিসেবে। এর দুটি দিক রয়েছে, একটা হলো আভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর একটা হলো বাহ্যিক সার্বভৌমত্ব। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে যে কোনো রাষ্ট্রের যে সার্বভৌমত্ব শক্তি সেটা ভিতরের অন্য কোনো রাজনৈতিক শক্তি সেই রাষ্ট্রকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং বাহ্যিক সার্বভৌমত্ব বলতে যে রাষ্ট্রের বাইরে যদি অন্য কোনো শক্তি সেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সেই রাষ্ট্রের সেই ক্ষমতাটা থাকবে যে তাদেরকে বাধা দেওয়ার, বা বাইরের কোনো শক্তি সেই রাষ্ট্রকে কিন্তু কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এটাকে আমরা বলবো বাহ্যিক সার্বভৌমত্ব। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।